নমস্কার, আমি শাওলি আবারও চলে এসেছি আপনাদের কাছে। তবে আজকে আমি আর মহুয়া চলে এসেছি, এটা কিন্তু বললাম না শুরুতেই। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের জন্য একটা তো অন্য কিছু অপেক্ষা করছে, তাই তো? আর কোনো ধোঁয়াশা কুয়াশা কিচ্ছু করব না, এখন অত ঠান্ডাও নয়, যথেষ্ট গরম পড়ছে। একদম সোজাসুজি চলে আসি। আজকে আমি যার সঙ্গে বসে আড্ডা দেবো তার সঙ্গে, এবং মহুয়াও অবশ্যই আছে। আমাদের স্টুডিওতেই আজকে হচ্ছে শ্যুট, বুঝতেই পারছেন। মহুয়া রয়েওছে বসে স্টুডিওতেই কাজ করছে, কিন্তু আজকে আমি গল্প করতে বসেছি এমন একজনের সঙ্গে যিনি মানুষের ঘরে ঘরে তাদের মনের কোণে কোণে শান্তি ছড়িয়ে দেবার বার্তাটুকু আপ্রাণ চেষ্টা করেন পৌঁছে দিতে। একদম সেটা লেখার অক্ষরে, ছাপার অক্ষরে, নিজে দায়িত্ব নিয়ে ভালোবেসে। আমি কথা বলবো আজকে গিরিজা লাইব্রেরির। নামটা বুঝতেই পারছেন, যখন বললাম তখন ছোট করে বলতে পারলাম না, কারণ কাজটাই এত বড় একটা কাজ। গিরিজা লাইব্রেরির কর্ণধার প্রশান্ত চক্রবর্তীর সঙ্গে আমরা আজকে দেখব গিরিজা লাইব্রেরির শুরুর ইতিহাস, আজকে চলার পথ, গিরিজা লাইব্রেরির পিছনে যে প্রকাণ্ড স্পিরিচুয়াল পাওয়ারটা একেবারে চালচিত্রের মতো ধরে আছে, এবং সেই তার দুদিকে যিনি দাঁড়িয়ে রয়েছেন তার সঙ্গে কথা বলবো, তাদের জার্নিটা জানবো। আমি একদম সোজাসুজি চলে আসছি দাদা আপনার কাছে। আমাদের তো আড্ডা চলছেই। নমস্কার। নমস্কার। আমার খুব ভালো লাগছে আজকে আপনাদের এই আমন্ত্রণে এখানে আসতে পেরে। এবার বলুন কি জানতে চান? জানতে চাই, আমরা নিজেরা পুরো গল্প নিয়ে কাজ করি। সাধারণত আমরা বই মানে গল্পের বই জানি। ছোটবেলা থেকে যখন আরেকটু বড় হলাম, যখন কোনো স্পিরিচুয়াল বই খোঁজ করেছি, তখন আমরা উদ্বোধন গেছি, বাংলা ভাষায় উদ্বোধন গেছি, কিন্তু উদ্বোধন পত্রিকা হিসেবে, ঠিক পাবলিকেশন হিসেবে অতটা কখনো ভেবে উঠিনি। কিন্তু স্পিরিচুয়াল বই, আধ্যাত্মিকতা নিয়ে যখন বই সার্চ করেছি, তখন আমাদের একটাই নাম এসেছে মনে, এবং জগতেও দেখেছি একটাই নাম রয়েছে বাংলা জগতে, সেটা হলো গিরিজা লাইব্রেরি। এই যে গিরিজা লাইব্রেরি মানে কত বছর হলো? তা 32 বছর পার হয়ে গেছে, 32-33 বছর। এটা আপনার নিজের হাতে, মানে এমন তো না এটা কোনো পারিবারিক সূত্রে পাওয়া না, তো ফার্স্ট জেনারেশন? আমার নিজের হাতে তৈরি, একদম ফার্স্ট জেনারেশন। 32 বছর আগে এটা তৈরি করেছিলেন? সেই হিসেবে ধরলে 33 বছর আগে, এ বাবা। যদি ইয়ার হিসেবে কন্টিনিউ। তখন আপনারও অনেক অল্প বয়স। হ্যাঁ, কিন্তু মানে সেই সময় এবং এই 33 বছর ধরে প্রচুর পাবলিকেশন এসেছে, কিন্তু কেউ কখনো এই রকম স্পিরিচুয়ালিটির নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে কন্টেন্ট করে বই প্রকাশের ইচ্ছে দেখাননি। 33 বছর আগে সেই চিন্তাটা আপনার মাথায় এলো কী করে? ঈশ্বরের পরিকল্পনা, এছাড়া আর কিছু নেই। মানে এমনই আচমকাই এসে পড়েছিলেন একদম একটা অন্য জায়গা থেকে? বললে বুঝতে পারবেন। আমি স্কুল জীবন থেকে লেখালেখি করতাম, গল্প লিখতাম, ছবি আঁকতাম। আচ্ছা, মানে গল্প মানে মানে কি ধরনের ছোটদের গল্প? গল্প লিখতাম ন্যাচারালি। তখন নিজের তো খুব অল্প বয়স, স্কুলের ছাত্র। আমি সন্দেশে লিখতাম, শুকতারায় লিখতাম, আরো বিভিন্ন জায়গায় লিখতাম। সেই লেখাগুলো কিছু মনে আছে যে এই মোটামুটি স্টোরি লাইন হতো, এই রকম হতো? হ্যাঁ, অনেক রূপকথার গল্প লিখেছি, অনেক আচ্ছা। সামাজিক গল্প লিখেছি আচ্ছা, সেই আচ্ছা। বয়সটায়। তো আমার একটা বইও বেরিয়েছে। আচ্ছা। তো ওই ছোটদেরই বই। হ্যাঁ। ন্যাচারালি লেখালেখির ব্যাপারটা ছিল। হ্যাঁ। স্কুল ম্যাগাজিনের সম্পাদক ছিলাম। আচ্ছা। আমার মনে আছে বেশ, আমি সেদিন স্কুলে প্রেজেন্টই ছিলাম না, অথচ আমার অ্যাবসেন্সেই আমি ইলেক্টেড হয়ে গিয়েছিলাম সম্পাদক হিসেবে। তো আমি স্কুল ম্যাগাজিন করেছি। আপনার কোনো লেখা দেখে তারা হ্যাঁ, ওই তো আমি তো তখন স্কুল, ওই যে ওয়াল ম্যাগাজিন থেকেই তো আমি যতদূর সম্ভব মনে পড়ছে, আমি ক্লাস 10-11 যখন পড়ি, তখন শিবরাম চক্রবর্তী মারা যাওয়ার পর সত্যযুগ থেকে আমাকে বলা হলো যে তোমাকে তো উনি খুব স্নেহ করতেন, তুমি একটা অবিচুয়ারি লিখে দাও। আচ্ছা। তা আমি সে সময় অবিচুয়ারি লিখেছি। আচ্ছা। আমি তৎকালে প্রেমেন্দ্র মিত্র, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, এরকম সেই সময়কার যত বিখ্যাত স্টাররা আছে, স্টাররা আছে, যেমন শিবরাম চক্রবর্তী তো আমাকে অসম্ভব স্নেহ করতেন, তো এদের স্নেহধন্য ছিলাম। মানে তারা আপনাকে চিনেছিলেন আপনার লেখালেখির হাত থেকে? লেখালেখির হাত থেকে এবং ছবি আঁকার হাত থেকে। হ্যাঁ, ছবি। তো আমার একটা ছবি আঁকার ম্যাগাজিন ছিল,
বাল্মীকি নাম ছিল। সেইটা অনেকেই দেখে খুব খুশি হয়েছিল এবং সেই সময় সত্যযুগে আমার ওই বাল্মীকির সমালোচনা নিয়ে আমার সম্বন্ধেও লেখা হয়েছিল। আচ্ছা, তো যাকে এগুলো অন্য প্রসঙ্গ, যেটা হচ্ছে যে কিন্তু ওই সময় আপনার জার্নিটা শুরু হয়ে হ্যাঁ গিয়েছিল। লেখালেখির একটা ব্যাপার ছিল, ছিল। ছবি আঁকার অভিজ্ঞতাটা তৈরি হচ্ছিল আস্তে আস্তে। কেন বললাম যে ঈশ্বরের পরিকল্পনায়। এরপরে হচ্ছে আপনার ছবি আঁকা লেখালেখির পরেই যাচ্ছে সম্পাদনা। ক্লাব ম্যাগাজিনে করতাম, আপনার স্কুল ম্যাগাজিনে সম্পাদনা করতাম। ন্যাচারালি সেদিকটাও একটু অভিজ্ঞতা ছিল, প্লাস নিজের তো একটা ম্যাগাজিন ছিলই। এই ব্যাপারগুলো আমার মধ্যে ছিল। এর পরে পরে একদম খুব অল্প বয়সে পড়াশোনা শেষের সঙ্গে সঙ্গেই প্রায় চাকরি পাই। চাকরি পাওয়ার পর কিছুদিন বাদে মনে হলো এই চাকরি আমার নয়। আমি দুম করে একদিন চাকরিটা ছেড়ে দিলাম। আমি যেদিন চাকরি ছাড়বো আমি কিন্তু সেদিনও জানতাম না চাকরিটা ছাড়বো। তখন আপনার বিয়ে হয়ে গেছে? না না না, আচ্ছা, অনেক অল্প বয়সে। যেটা বললাম অনেক অল্প বয়সে। হ্যাঁ। তো চাকরিটা ছেড়ে দিলাম, দিয়ে ভাবলাম যে দূর এই সব বেকার খাটার চেয়ে আমি বরঞ্চ আমার আমি আইন পাস ছিলাম, তো ভাবলাম যে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করব আর পাশাপাশি লেখালেখি করব। এইটা আমার প্ল্যান ছিল। আচ্ছা, আমি যে প্রকাশনা জগতে আসব, আমার গোটা পরিবার আজও চাকরি ছাড়া কেউ কিচ্ছু করেননি, ঠিক আছে, আমি হচ্ছে ব্যতিক্রম। তো সেই সময়ে আমার এক দাদা স্থানীয় আজও আছেন, উনি খুব বিখ্যাত পণ্ডিত অজয় ভট্টাচার্য, আধ্যাত্মিক জগতের খুব নামকরা মানুষ আজও। উনি আমাকে দুটো বই দিলেন। আচ্ছা। বই দিয়ে বললেন যে এই দুটো বই তুমি প্রকাশ করতে পারো। আমি ভেবেছিলাম যে একটা পাবলিকেশন করবো, নিজে লেখালেখি করবো, এরকম একটা ভেবেছিলাম। সেই দুটো বইয়ের মধ্যে একটা ছিল হচ্ছে বরদাচরণ মজুমদার, যিনি নজরুল আর নেতাজির ক্রিয়াযোগের গুরু ছিলেন, তাঁর লেখা দুটো বই, পথহারার পথ ও দ্বাদশবাণী। আচ্ছা। আর আরেকটা ছিল গীতার যৌগিক ব্যাখ্যা, খুব বিখ্যাত পঞ্চানন ভট্টাচার্যের আর্য মিশন গীতা। আচ্ছা আচ্ছা। এই দুটো দিলেন, দিয়ে বললেন এই দুটো তুমি ছাপতে পারো। তো আমি পথহারার পথ দ্বাদশবাণী যখন পড়ছি, সাবজেক্টটা মনে হলো যেন আমার চেনা চেনা। আসলে ওটা একটা ক্রিয়াযোগের বই। আর খুব শৈশব থেকেই আমার অজান্তে ক্রিয়াযোগটা আমি প্র্যাকটিস করতাম। আমি বুঝতে পারি, তখন জানতামই না ওটা ক্রিয়াযোগ। সেটাও একটা অদ্ভুত ঘটনা। স্কুলে তখন ক্লাস 3-4 পড়ি। বাবা, অত ছোট বয়স? হ্যাঁ, আমি মাঠে খেলছিলাম। সেই সময় এক ভদ্রলোক ডাকলেন আমাকে। আচ্ছা। অন্যান্য ছেলেদের সঙ্গে খেলছিলাম, এক ভদ্রলোক ডাকলেন, ডেকে বললেন ছোট ছোট তুমি কোন বাড়িতে থাকো গো? তখন আমি বললাম এইখানে থাকি। আপনি যখন মানে থাকতেন কোথায় আপনারা? এই কসবাতে। কসবাতে। আচ্ছা আচ্ছা। তো বললেন যে তুমি আমাকে একটা জিনিস, কি পড়ি না পড়ি ইত্যাদি জিজ্ঞেস করেন। আমি তখন ক্লাসে ফার্স্ট হতাম। আচ্ছা আচ্ছা। তো আমাকে বললেন যে তুমি একটা জিনিস আমাকে এঁকে দিতে পারো। আমি কি? ওই ছবি আঁকি শুনেছেন? আর কি? তো উনি একটা ওই আর্ট পেপারের উপরে একটা সূর্য উঠছে, সেই সাইনটা এঁকে দিতে বললেন। আচ্ছা। তা আমি তার জন্য বাড়িতে আঁকলাম। ওটা তো আঁকা এমন কিছু ব্যাপার না, রং টং দিয়ে আঁকলাম। তারপরে আর তাকে আমি পেলাম না, আর তার দেখা পেলাম না। মানে ওই আঁকাটা আর দিতে পারলেন না? না। আচ্ছা। এইবার উনি আমাকে বলেছিলেন যে এইরকম একটা এঁকে তুমি, আর আমার তখন অভ্যেস ছিল হচ্ছে ভোরবেলা ওঠা। আচ্ছা। আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, এই ধরুন 9টা-10টা, মানে এনাফ রাত, অনেক রাত আমাদের সময়। আমি ওই ভোরবেলা 4টের সময় উঠতাম। এটা আমার সারা স্টুডেন্ট লাইফ করেছি। তো যখন ওই ভোরবেলা পড়তে বসতাম, তখন তো টেবিল চেয়ারে পড়তাম না, সেই বয়সটায় টেবিল চেয়ারে পড়তাম না। তো ওই চোখের সামনে ওইটাকে টাঙিয়ে রেখে উনি বলেছিলেন যে বেশ কিছুক্ষণ অভ্যেস করবে, ওইটার দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা। আমি ওইভাবে
মানে আমার ধরুন আমি যখন ইউনিভার্সিটির পড়াশোনা হ্যাঁ। করছি তখনও আমার ওই অভ্যেসটা ছিল। তখনও অভ্যেসটা ছিল। এটা আপনি কোন সময় তাকিয়ে থাকতেন? মানে সকালবেলা ওই উঠেই? ভোরবেলা উঠে পড়তে বসবার আগে। আগে, আচ্ছা। ওটা ক্রিয়াযোগেরই একটা ব্যাপার, আমি ওটা জানতামই তখন না না ওটা জেনে। ক্রিয়াযোগ। আমি তো জাস্ট কনসেন্ট্রেশন প্র্যাকটিসের জন্য করতাম। হ্যাঁ, হ্যাঁ। যখন বরদাচরণ মজুমদারের ওটা আমি করতে গেলাম তখন এটা চেনা চেনা না, আর আমিও তো এরকমই করতাম। তো যাই হোক, ওই বইটা দোনামোনা করতে করতে বইটা ছাপা হলো। ছাপা হওয়ার পরে প্রচুর বিক্রি হতে থাকলো। এটা কোন সাল? ওই বললাম যে 91, ওই 92, হ্যাঁ, ওই 92 সময়টাই, হ্যাঁ। এদিকে একদম শুরু তো। ওই বইটাতে এই বরদাচরণ মজুমদার নজরুল ও নেতাজির গুরু ছিলেন। এখন মোটামুটি বাঙালি যারা পড়াশোনা করেন, যারা আধ্যাত্মিক জগতে আছেন, তারা সবাই জানেন সবাই যিনি জানে। নেতাজির গুরু। তখন লোকে জানতেন না। না। তো বরদাচরণ মজুমদারের উপর আমি ভাবলাম যে বইটার আগে ওই দুটো বইকে একসঙ্গে করলাম, ছোট ছোট বই। তার আগে একটা ওনার ইন্ট্রোডাকশন থাকলে ভালো হয়। আচ্ছা। আমি বহু লোককে ইন্ট্রোডাকশন লিখবার কথা বললাম, কেউই বরদাচরণ মজুমদার সম্বন্ধে জানতেন না। আচ্ছা, আচ্ছা। প্রত্যেকেই বললেন যে না, আমরা লিখতে পারবো না, জানি না নাকি। তো সেটাও একটা দেখুন আধ্যাত্মিক ব্যাপার। একদিন হঠাৎ সেই মুহূর্তে, ওই বললাম প্রিফিক্সড সব, হ্যাঁ, হ্যাঁ। সবই পরিকল্পনা। ডেস্টিনি তো obviously, হ্যাঁ, ডেস্টিনি। সেই মুহূর্তে আপনাদের সেই মুহূর্তে বরদাচরণ মজুমদারের সে একটা সেই প্রিফেসটা তখন কি আপনি লিখলেন? প্রিফেসটা আমি লিখলাম। কিভাবে লিখলাম না, বরদাচরণ মজুমদারের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেল লালগোড়ায়। আচ্ছা। এবং ওদের ফ্যামিলি থেকে আমি বরদাচরণ মজুমদারের সমস্ত রেফারেন্স পেলাম। পেয়ে আমি একটা বরদাচরণ মজুমদারের পরিচিতি লিখলাম। সেই বই আজও চলছে এবং বিপুলভাবে চলছে। আচ্ছা। এবং আজকে বরদাচরণ মজুমদারের সম্বন্ধে যে এত প্রচার, তার শুরুটা কিন্তু ওইখান থেকে। তো এই বই দুটো বেরোলো। এরপরই পূর্ণানন্দ ব্রহ্মচারী, যিনি বালানন্দ ব্রহ্মচারীর প্রথম ব্রহ্মচারী শিষ্য ছিলেন, দেওঘরে চলে গেলাম বইটার খোঁজ। আচ্ছা, আচ্ছা। সরল যোগ সাধন বলে একটা বই ছিল। ও আচ্ছা। দেওঘরে চলে গেলাম। দেওঘরে গিয়ে ওদের অনুমতি নিলাম। দেওঘরে গিয়ে আমি ওই বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমে আমি বেশ কয়েকদিন ছিলাম। আচ্ছা। পরপর সম্ভবত দুবার গেছিলাম। আচ্ছা, আচ্ছা। অসম্ভব ভালো লেগেছিল। ওখানে গিয়েও অদ্ভুত অদ্ভুত সব অভিজ্ঞতা হলো। এই পূর্ণানন্দ ব্রহ্মচারীজিকে নিয়েও আমি একটা লিখলাম, লিখে সরল যোগ সাধন লিখলাম। সেই সময় পরে জানতে পারলাম ওই পূর্ণানন্দ ব্রহ্মচারীরই না, বালানন্দ ব্রহ্মচারীজির সঙ্গে কোনো মনে হয় ডক্টর গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, বিখ্যাত সাধক, গায়ক, লেখক, ডক্টর গোবিন্দগোপাল মুখোপাধ্যায় সেই সময় আমাকে খুব সাহায্য করেছিলেন ওই বইটার সম্বন্ধে আর কি। 3টে বই বেরিয়ে গেল। বেরোনোর পর আমি তখনও কিন্তু এত কিছু এই পাবলিকেশন করবো কোনো ভাবিনি। খুব চলছে, আমি টুকটাক আইনের কাজও করছি, এরকম একটা। কিন্তু ওই বই 3টে মানে এত যে প্রচার হলো, লোকের কাছে পৌঁছলো কি করে ওই সময়? এখনকার কথা বলছি না। হ্যাঁ, সেই সময় ওটা যে বেরোলো কি করে? আনন্দবাজারে বিজ্ঞাপন দেওয়া হতো। আমি আনন্দবাজারে বিজ্ঞাপন দিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা। যে এরকম বই বেরিয়েছে। আচ্ছা, তারপরে তখন আপনার দোকানও নেই কোথাও কলেজ স্ট্রিটে বা? না না না, তখন বিভিন্ন দোকানে আমার এখন যে জায়গাটা ওটা ছিল। এখন এখনকার ওই জায়গা তারপরে মানে গিরিজা লাইব্রেরি নিজস্ব যে জায়গাটা, সেটা পরে হয়েছে। তারপরে আস্তে আস্তে আমাদের জায়গা হলো। আমি তখনও ভাবিনি যে প্রকাশনা জগতে আসব বা এরকম কিছু করব। সেই সময় আমাদের বাংলা ভাষায় একটা বিখ্যাত বই ছিল না, আজও আছে, রাধাবিনোদ গোস্বামীর, প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামীর 22 খণ্ডে কমপ্লিট শ্রীমদ্ ভাগবত। এটা
বৈষ্ণব সাহিত্যের একটা বিরাট অ্যাসেট। ঠিক। এটা বের করতেন বিধান সরণিতে একটা প্রতিষ্ঠান থেকে। বের করবার পর উনি মারা যান। মারা যাওয়ার পর ওনারা বাবা ঠাকুরদাদা মিলে 18টা ভলিউম বের করেছিলেন। আচ্ছা। তো ওই বইটা আমাদের হাতে আসে। ওই বইটাকে তখন ওই লেটার প্রেসের যুগ ছিল। 18টা ভলিউমের মধ্যে হয়তো দেখা গেল একটা ভলিউম 40 কপি আছে, আর একটা ভলিউম 400 কপি আছে, আর একটা ভলিউম 1400 কপি আছে, এরকম। আবার কোনো ভলিউম নেই। আচ্ছা। তা আমি প্রথমে ওই 18টা ভলিউম কমপ্লিট তারপরে আর যে 4টে ভলিউম ছিল, এটা হচ্ছে হরিহর লাইব্রেরি, আমাদের পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত পরিবারের ওটা ছিল। নামটা এখন মনে হয় প্রকাশ করাটা উচিত হবে না অন ক্যামেরা। আচ্ছা, তো কার ছিল, মানে কার বলে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাবার। আচ্ছা আচ্ছা। তো বুদ্ধদেব ভট্টাচার্যের বাবা এবং ঠাকুরদাদা মিলে 18টা ভলিউম করেছিলেন। আচ্ছা, দারুণ ইন্টারেস্টিং তথ্য আমাদের এই প্রজন্মের জন্য। আর 4টে ভলিউম ওরা করতে পারেননি। আচ্ছা। বুদ্ধদেব বাবুর বাবা যখন মারা গেলেন, তখন ওই রাইটটা আমাদের হাতে আসে। এলে ওরাই তখন আমাকে, বুদ্ধদেব বাবুর মা এবং বুদ্ধদেব বাবু, ওরা সবাই মিলে জানিয়ে দিলেন যে কাদের কাছে, কোন কোন পণ্ডিতের কাছে গেলে বাকিটা করা যাবে ইত্যাদি বলে দিলেন। আমরা তখন তাদেরকে দিয়ে সেই 4টে ভলিউমও করিয়ে আমরা বাজারে এখন প্রকাশ করলাম। প্রচুর বিক্রি। এই ব্যাপারে একটা কথা বলি, বুদ্ধবাবুর মা লীলা ভট্টাচার্য এখন আর নেই, উনি বুদ্ধবাবু তো নেই, আপনারা সবাই জানেন। ওরা দুজন এবং বুদ্ধবাবুর দিদি ছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দিদি ছিলেন, বন্যা দিদি, আমি গুলিয়ে যাচ্ছিলাম, দিদি ছিলেন। এরা তিনজনে ভীষণভাবে আমাদের সাহায্য করেছিলেন। তো এদের সাহায্যেই বলুন বা সহযোগিতাতেই বলুন, আমি ওই বাদবাকি 4টে ভলিউম কমপ্লিট করি। কিন্তু তখনও আপনার মনে হলো না যে কখনো মানে গল্পর বই ছাপাবো, একের পর এক চলে আসছে এই ধরনের বই? আপনাকে বলছি যে ওই কেন বললাম ঈশ্বরের পরিকল্পনা, পুরোটাই প্রিফিক্সড। ওই বইটা যখন 4টে ভলিউম যখন কমপ্লিট করে 22টা ভলিউম হয়ে গেল, পুরোটা সেটটা কমপ্লিট হলো, তখন দেখছি যে প্রচুর বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। যখন বাজারে, তখন আনন্দবাজারে খুব বিজ্ঞাপন হতো, বিজ্ঞাপন দিলাম, দেখলাম যে প্রচুর বিক্রি হচ্ছে। সেই সময় পরপর আরো কয়েকটা ভালো ভালো পাণ্ডুলিপিও চলে এলো। আচ্ছা, আধ্যাত্মিক। আচ্ছা, অদ্ভুত না? মানে আপনাকে খুঁজতে হচ্ছে না, একের পর এক চলে আসছে। আজও হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেছেন, এইবার বুক ফেয়ারেই এক ভদ্রমহিলা, জানি না উনি এটা দেখবেন কিনা আমাদের এই ইন্টারভিউটা, আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনাদের এখানে এই যে এত লেখক দেখছি, এই লেখকদের তো বাইরে কোথাও লেখা দেখি না। আচ্ছা। আসল ব্যাপারটা হচ্ছে, আমাদের এই আধ্যাত্মিক জগতে লেখক খুব কম, আধ্যাত্মিক বইয়ের জগতে। কেননা তাকে শুধু আধ্যাত্মিক মানসিকতার হলে চলবে না, আধ্যাত্মিক জ্ঞানটা থাকতে হবে, সাধনাটা থাকতে হবে, প্লাস লেখার ক্ষমতাটা থাকতে হবে। এই এতগুলোর মেলবন্ধন একজনের মধ্যে পাওয়া যায় না। এটাতে কোনো ফিকশনাল স্টোরি নয়। লেখক, প্রফেশনাল লেখকদের কাছ থেকে এই জিনিসটা আসবে না, পাওয়া যায় না। এর ফলে মানে এটা না প্রবন্ধর বই, এর ফলে কি হলো, যেমন ধরুন আমি, আমার সঙ্গে কালিকানন্দ অবধূতের যোগাযোগ হয়েছিল বদ্রীনারায়ণে। আচ্ছা, ওখানে গিয়ে তো আমি কথায় কথায় বুঝতে পারলাম যে উনি
ওনার দারুণ ফান্ডা এতে ওই কুলকুণ্ডলিনী তত্ত্বের ওপর। আচ্ছা, আমি ওনাকে ধরে বসলাম, আপনি একটা লেখা লিখুন। উনি লিখবেন না, ওরা আমি কোনোদিন লিখিনি। আমার আপনি লিখুন, যা করার করব। উনি লিখলেন, আমি এডিট করলাম। ওই যে ভগবান এডিটের ক্ষমতা দিয়েছিল সেই ছোটবেলায়, একদম এডিট করলাম, বইটা বেরোলো, আজও চলছে। কুলকুণ্ডলিনী তত্ত্বের উপর আমাদের বিখ্যাত বই। এবং এরপরে আপনার কখনো মনে হয়নি যে আচ্ছা ঠিক আছে, যে গিরিজা লাইব্রেরি আধ্যাত্মিক বইয়ের পাশাপাশি একটু অন্য কোনো বইয়ের ধারাতেও যাই, প্যারালালি যাই, কারণ ওইখানে কি হয়নি আমার শান্তি পাবেন না বলে, আপনি নিজে মানসিক শান্তি পাবেন না বলে? আমার যেটা মনে হলো, এই সব করতে করতে আমার মনে হলো যে আমার মনে হয় এই কাজের জন্যই জন্ম। আমার হঠাৎ এই সেন্সটা এলো। এর মধ্যে আরেকটা প্রশ্ন, অদ্ভুত ঘটনাও ঘটলে কত বলবো, অনেক হয়ে যাবে। এইভাবে চলতে চলতে একটা সময় আমার মনে হয়েছিল যে আচ্ছা, সত্যিই কি ঈশ্বর বলে কিছু আছেন? নিজের মনে প্রশ্ন এলো, কি দ্বন্দ্ব দেখুন, সত্যিই কি ঈশ্বর বলে কিছু আছেন? যদি না থাকেন, আসলে সারাক্ষণ ঘাঁটছেন তো এই ধরনের কন্টেন্ট, কেননা তখন আমি শুধু পড়ছি, এডিট করছি, বের করছি, মানুষ প্রচুর নিচ্ছেন, তো আমি এত রেসপন্স আশা করি, এই কাজ করব তাও তো ভাবিনি। কিন্তু অদ্ভুত, একটু এখানে ইন্টারাপ্ট করে বলছি যে একটা জিনিস দেখুন, আমরা যখন কোনো গল্পের বই যারা ছাপান, পাবলিকেশনে আছেন, বা আমরা যারা গল্পের বই পড়ি, আমাদের গল্প পড়ার সময় কখনো মনে হয় না যে গল্পটা কি সত্যি হতে পারতো অন্য কারোর জীবনে, বা এর জীবনে, তার জীবনে? এই প্রশ্ন মনে আসে না। কিন্তু অদ্ভুতভাবে এই ধরনের বইগুলো কন্টেন্ট রোজ পড়তে পড়তে আপনার মনে এই প্রশ্ন আসছে আরও কোথাও একটু ডুবে যাওয়ার, মানে একেবারে মন তুই ডোব, আপনাকে ওটাও যেন কেউ একটা বলছেন যে একটা জিজ্ঞাসা ভেতর থেকে উঠে আসছে। এবার এই জায়গাটা কি হলো দেখুন, আমার হঠাৎ মনে হলো যে তখন তো তার আগে পর্যন্ত একটা ভীষণ উদ্দীপনা পাচ্ছে যে আমার কাজে মানুষ শান্তি পাচ্ছেন, আনন্দ পাচ্ছে, এই উদ্দীপনাতে আমি তখন কাজ করে যাচ্ছে। এবার আপনার মাথায় আসছে যে আমি কি কাজটা অনেস্টির সঙ্গে করছি, এর মধ্যে অনেস্টি কোথায় আছে? আমার তখন মনে হলো, সত্যি কি ঈশ্বর আছেন? যদি না থাকেন, তাহলে তো একটা গ্রুপ অফ পিপলকে আমি মিসগাইড করছি। মানে আপনি যে কাজটা করছেন, আপনি কতটা এর মধ্যে সত্যতা আছে সেটাকে বুঝিয়ে অনেস্টিটা কোথায়, যাতে মানে, কিন্তু আপনি যদি গল্পের বই লিখতেন, ফিকশনাল স্টোরি, আপনার মনে এই প্রশ্নটা আসতো না। এইখানেই যে আপনি যে মানুষের মনে কোথাও একটা আলো জ্বালানোর কথা ভাবছেন, এটা হয়তো আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কোথাও একটা ছিল যে আমি ঠিক লাইনে গিয়ে, ঠিক পথে গিয়ে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তো ভুল জায়গায়, মানে আপনার হাতে দিয়ে ছাপানো বই যেন মানুষকে কোনো ভুল মেসেজ না করে, সেই ব্যাপারে আপনার হঠাৎ খুব একটা সচেতনতা, হঠাৎ একটা। কিন্তু আপনি করতে নেমেছেন ব্যবসা, না, আপনার পেট চলবে কি করে? বিজনেস কথাটায় আমার আপত্তি আজও। আপনারা সেবা বলেন, মেনলি সেবাও বলবো না, আমি একটা আজও ঘোরের মধ্যে করে যাচ্ছি। কিন্তু এই যে একটা কথা বলছি আপনাকে, গিরিজা লাইব্রেরি খুব ছোট থেকে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, মুখে মুখে নাম যেখানে সবাই এর পেছনে আমার অবদান কিছু আছে বলে আমি মনে করি। করিয়ে নিচ্ছে কোনো একটা শক্তি, একটা হয়তো বিরাট বাজেটের বই এলো, আপনি একজন বিজনেসম্যান হিসেবে কি করবেন? টাকার চিন্তা করবেন, এত বাজেট, বইটা চলবে তো? ওটা তো আপনি, আমি আজও পর্যন্ত সেভাবে চিন্তা করি না। একটা এলো, ঠিক আছে, কাজ এলো, স্টার্ট করি, কে টাকা জোগালো, কিভাবে বই বিক্রি হলো, কিভাবে মানুষের হাতে পৌঁছলো, কারণ আপনার কাজটার প্রতি অসম্ভব একটা বিশ্বাস, কনফিডেন্স এসে গেছে। আসলে বোধহয় কাজের ভেতর দিয়ে আপনার ওই সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ারের উপর কনফিডেন্সটা এসে গেছে। আমি প্রতিটা মুহূর্তে ফিল করি যে আমার পেছনে কেউ একজন আছেন, জানি ওটা জাস্ট মানে তার ব্যবসা, আমি সামলাচ্ছি মাত্র, তার কাজ আমাকে করিয়ে নিচ্ছে। এমন কি জানেন, 62 বছর হয়ে গেল, বাড়িতে ছেলে, মিসেস,
এটাতে সাবধান হও, ওটাতে সাবধান হও। আমি বলি দেখো, আমার সাবধান হয়ে লাভ নেই, আমার যখন যেটা হওয়ার হয়েই যাবে। আমি যা কাজ করার করে যাই, তারপর ও রেজাল্ট পরে হবে। ও নিয়ে আমার কালকে এই খেলে আমার বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে, ওই একটু কম ঘুমলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক সো। আপনার কাজটা ওইভাবে আপনাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যেটা আপনার ছেলের সাথেও একটু আগে কথা বলছিলাম, তো ও যেমন আমাকে বললো যে আসলে আমার কাঁধে, আমি জাস্ট 1 বছর কি 1.5 বছর হলো এখানে যুক্ত হয়েছি, ও পড়াশুনো করে একদম একটা অন্য সাবজেক্ট নিয়ে। তো সেই জায়গা থেকে ও যখন এলো আপনার কাজের সঙ্গে যুক্ত হলো এবং এখনও পড়াশুনো কন্টিনিউ করছে ও, সেখানে ও বললো আমার পিঠে একটা বড় একটা লেগেসি এসে গেল, একটা কোথায় একটা দায়বদ্ধতা, কোথায় একটা চাপ এসে পড়লো, একটা ভার বেশ। এই যে ভারটা, তো যেটা আপনার পরের প্রজন্ম, এই ভার আপনি নিজে তৈরি করেছেন, আপনাকে আপনার বাবা কাকা জ্যাঠার ওই লেগেসি থেকে আপনি পাননি। কিন্তু এই লেগেসিটা, এবং অবভিয়াসলি আমরা সত্যি কেউ জানি না যে আজ থেকে 20 বছর 25 বছর বাদে কী হবে, কিন্তু এই লেগেসিটা আপনার ছেলে ফিল করছে। এবার ও ফিল করছে হয়তো আমার বাবার কাছ থেকে এসেছে, আপনি সেই লেগেসিটাই ফিল করছেন, হয়তো আপনার বংশানুক্রমিক লেগেছে না, সেটা আপনি আর একটা অন্য স্তরের একটা বহন, একটা সেই লেগেসি ফিল করছেন। কিন্তু ব্যবসাটা তো আপনাকে করতে হবে। আবার আমি অপোজ করছি। আচ্ছা, বই বিক্রি না করলে আপনার টাকা আসবে কোথা থেকে? হয়ে যায়, আপনার সংসার চলে যাবে। আমার সংসার, আমার তো বৃহত্তর সংসার, আমার এত স্টাফ আছে, লোকজন, হ্যাঁ এত লোকজন আছে, এত ইনভেস্টমেন্ট আছে, কি কিন্তু দিয়ে সেটা কি হয় আপনি জানেন? আমি জানি না। আচ্ছা, হয়ে যায়। মানুষ মানে এখন গল্পের বই, মানে এখন তো গল্পের বই বা কবিতার বই পড়ার অনেক মাধ্যম, মানে বই পড়ার ইবুক বলুন, কেন্ডেল বলুন, প্রচুর পিডিএফ অনেকে ফ্রি ডাউনলোড করে বলে সেটা আমরাও প্রবল আপত্তি জানাই। কিন্তু মানুষের হাতে সফট কপি বইয়ের অনেক আসে, সেখানে প্রিন্ট বই হয়তো আগের থেকে একটু কেনা কমেছে, কিন্তু আপনার কাছে এই ধরনের বইয়ের চাহিদা বাড়ছে না কমছে? দিনে দিনে বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারা এসে কিভাবে খোঁজ করেন? মানে যারা আপনার কাছে এই বইগুলো খুঁজতে আসেন, কিনতে আসেন, নিতে আসেন, অনেকেই এসে জিজ্ঞেস করেন। প্রথমত আমাদের তো প্রচারের মাধ্যমেও জেনে যান যে অনেকে যে কি বই বেরোচ্ছে। অনেকেই এসে তাদের ফার্স্ট কোশ্চেন, আপনাদের নতুন কি বই বেরোলো। আচ্ছা, কি ধরনের বইয়ের খোঁজ লোকের ইন্টারেস্ট বেশি? ভারতীয় যে আমাদের বেস আধ্যাত্মিকতার যে বেস বইগুলো, এগুলোকে এরা সরলভাবে চান। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা একটা ক্লাস আছে। যেমন ধরুন পুরাণগুলো, আমি অনেকগুলো পুরাণ খুব সহজভাবে বাংলা ভাষায় করেছি। সংস্কৃত তো এখন মানুষ বোঝেন না, আমি বাংলা ভাষায় করেছি। তারপর হচ্ছে আমি আরো ধরুন জীবনী, সাধক জীবনী চান, যারা হারিয়ে যাওয়া যেসব সাধক, তাদের জীবন জানতে চান। তাদের হয়তো আমাদের সাধক সম্বন্ধে সাধারণ বাঙালি পাঠকের কি ধারণা, কতটুকু ধারণা আছে জানেন? কি ধারণা? তারা হচ্ছেন ওই শঙ্করনাথ রায়ের ভারতের সাধক সাধিকার বাইরে আর কিছু জানেন না। তা শঙ্করনাথ রায় আজ থেকে কত বছর আগে লিখেছেন, তারপরে যে এই ভারতবর্ষের বিপুল সাধু সন্ন্যাসী, তাদের কথা কে লিখবেন, কোথায় তারা পাবেন, কোথায় সাধারণ মানুষ জানবেন কি করে? সাধারণ মানুষ পাবেন কোথা থেকে? আমি সেই কাজটা করার চেষ্টা করেছি। যে যেমন ধরুন নর্মদা তীরে, মানে নর্মদা তীরে আমরা বাঙালিরা এখন আমরা প্রচুর যাই। প্রথম হচ্ছে নর্মদা তীরকে চিনিয়েছেন আমাদের বাঙালিদের হচ্ছে শৈলনারায়ণ ঘোষাল শাস্ত্রী, তার তপভূমি নর্মদা বইয়ের মাধ্যমে আমিও প্রথমে জেনেছিলাম। তারপর আমি ওই একটু আগে আপনাকে গল্পচ্ছলে বলছিলাম যে অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজ যখন বের করি, তখন আমি সপরিবারে প্রথম যাই। তারপরে আমি অনেকবার গেছি নর্মদাতে। তো নর্মদাতে গিয়ে আমার তখন মনে হলো যে এখানে এত সাধু সন্ন্যাসী আছেন, তাদের কথা তো আমরা জানি না। ঠিক তখন ওই নর্মদা তীরেরই একজন সাধককে দিয়ে আমি লেখালাম নর্মদা তীরের সাধু সন্ত। আচ্ছা,
তারপরে এমনি আমরা সাধু সন্ত নিয়ে অনেক ইন্ডিভিজুয়ালি, যেমন ধরুন আমাদের আনন্দময়ী মায়ের বই, সাধারণত আশ্রম ছাড়া ও বইগুলো পাওয়া যায় না। আমি ইন্ডিভিজুয়ালি লেখলাম, আনন্দময়ী মা নিয়ে লেখালাম প্রায় ভারতবর্ষ সব, মানে আমাদের কারণ এই মানুষদের তো আপনাকে খুঁজেও বের করতে হয় যে কারা ঠিক মতো লিখবেন, কারণ অবভিয়াসলি আপনি প্রথমেই বললেন যে সবাই তো এই ধরনের বই লিখতে পারে না। তবু অনেক সহজ ঠিক যখন তাত্ত্বিক একটা বই লেখে, সেই কিছুই না। আমি আজকে এডিট করছিলাম, আজকে এডিট করতে গিয়ে দেখলাম যে বইটার নাম আর এখন বলবো না, আমাদের 2500-3000 বছর আগের লেখা একটা বই। আচ্ছা, ওই বইটা আমি লেখাবো বলে অনেক দিন ধরে ভাবছিলাম, যোগ্য লোক পাচ্ছিলাম না, তারপর একজন যোগ্য লোক পেলাম। আমি বললাম যে এই অ্যাঙ্গেলে আমার জিনিসগুলো চাই, আধুনিক অ্যাঙ্গেলে, আজকের যুগের উপযোগিতাটা কি। এইবার আজকের যুগের উপযোগিতা বলতে গিয়ে উনি এমন কিছু রাজনৈতিক প্রসঙ্গ তুলে ফেললেন। আচ্ছা আচ্ছা, উনি লিখেছেন, উনি ঠিক লিখেছেন, কিন্তু একজন পাঠক যখন আধ্যাত্মিক বই পড়তে যাবেন, তার প্রিঅকুপাইড মেন্টালিটিতে থাকবে একটা অন্যরকম, অন্য একটা জগতে তিনি পাবেন। তিনি আবার এই ধুলোকাদা মাটির জগতের জায়গাটা বুঝুন। এবার যিনি লিখেছেন তিনি ঠিক লিখেছেন, কিন্তু ওখানে আমার লিমিটেশন জ্ঞানটা রাখতে হবে, ওটাকে এডিট করে দিলাম। আপনি কিন্তু তার মানে ধরুন এই যে 32টা বছর আমি ধরছি, প্রথম দিকে আপনি তো জাস্ট অদ্ভুতভাবে আপনি কিছুই ভাবছেন না, অথচ আপনার কাছে একটার পর একটা বই চলে আসছে, জাস্ট এগুলোকে আপনাকে লোকের কাছে পৌঁছে দিতে হবে, সেইটা একটা কাজ। অদ্ভুতভাবে কীরকম হয় দেখুন, আমি যে সাবজেক্ট নিয়ে ভাবলাম যে এই সাবজেক্টের উপর একটা কাজ করলে হয় বা এর একটা প্রয়োজন আছে, ঠিক কদিন বাদে যোগাযোগ পেয়ে গেলাম। কিছু না, আপনারা তো আপনাদের চ্যানেলে ঠাকুরের কথা খুব বলেন, আমি বলি একটা, এটা আজ থেকে মনে হয় 17-18 বছর আগের কথা, কি আর একটু বেশিই হবে। আমার মনে হলো যে ঠাকুরের বই বলতেই বা ঠাকুর সংশ্লিষ্ট বই বলতেই সবাই উদ্বোধনে যান। ঠিক ঠিক। তো যার জন্য আমি যদি ঠাকুরের বই করি, আমার কাছে হয়তো পাঠক আর আসবে না, এরকম একটা আমার, আপনি অন্য কি দেবেন, কি জানাতে পারেন অন্য কি দেব। কিন্তু আমি ঠাকুরমা স্বামীজির ব্যাপারে ভীষণ শ্রদ্ধাশীল। আমার স্ত্রীপুত্র ওখানে দীক্ষিত মিশনে। আমি নিজে আমি দীক্ষিত নই ঠাকুরের ওখানে, কিন্তু সে দীক্ষিত নেই, সেও একটা অন্য কারণ, কিন্তু আমি ভীষণ শ্রদ্ধাশীল। আমার খুব ইচ্ছে হতো এই ঠাকুরকে নিয়ে কাজ করি, ঠিক একটা বই করি। হঠাৎ আমাদের কাছে দপ্তরে প্রচুর বই জমা পড়ে। আচ্ছা, হ্যাঁ, কি ধরনের, হ্যাঁ, আমার এই বইটা একটু পড়ে বলবেন, আমার এই বইটা একটু দেখবেন, এইরকম। মানে একদম পাবলিশড প্রিন্টেড বই, এমনি আবার কেউ এমনি লিখে একটু পাঠালেন, কেউ হয়তো একটা মানে আনঅর্গানাইজড একটা কিছু প্রিন্ট করেছেন, সেটা পাঠালেন। এরকম করে আমি দেখলাম ইন্দোর থেকে একটা এরকম চটি ক্লাবের ম্যাগাজিনের মতো বই এসছে। আচ্ছা আচ্ছা। তো সঙ্গে একটা চিঠি লিখেছেন, দয়া করে আমার এই লেখাগুলো একটু পড়ে দেখবেন। তা আমি উল্টে পাল্টে দেখছি, দেখতে দেখতে হঠাৎ দেখছি যে ঠাকুরের ওপর কিছু লেখা আছে। দেখুন, আপনি ভাবছিলেন, আপনার কাছে চলে গেল, এবং একটু অন্য ধরনের। ঠাকুরের ওপর অনেক বই আমার পড়া, যেগুলো আমরা পড়ি সাধারণভাবে সেই রকম নয়। তখন এই মোবাইল ফোনের যুগ ছিল না, ল্যান্ড ফোনের যুগ ছিল। হ্যাঁ, ল্যান্ড ফোনের যুগ ছিল। ভদ্রলোককে আমি ফোন নাম্বার দিয়েছিলেন, ফোন করলাম, জানলাম যে ভদ্রলোক খুব বয়স্ক লোক, একটা কলেজের মনে হয় প্রিন্সিপাল ছিলেন। তো উনি বললেন, উনি ঠাকুরের মানে মিশনের দীক্ষিত ছিলেন, ইন্দোরের মনে হয়। তো উনি বললেন যে এরকম আমার খুব ইচ্ছে ঠাকুরের উপর কাজ করি। আপনি তো লেখাগুলো বিক্ষিপ্তভাবে লিখেছেন,
এই সাবজেক্টের উপর যদি একটা সুতো গেঁথে করা যায়, আপনার পক্ষে কি সম্ভব হবে? উনি বললেন, আমি চেষ্টা করে দেখছি, কিন্তু দেখুন আমার অনেক বয়স, আমার চেষ্টাটা বৃথা যাবে না তো? আমি বললাম, সেটাও ঠাকুর জানেন, আপনি করুন। ঠিক। তা ভদ্রলোক ওই একটা করে লেখেন আর আমাকে আপনাকে পাঠান। তখন তো এই আমাদের এই ছিল না, কি বলে, এই যে এখন জিমেল হ্যান ত্যান এসব না, মেল ফেল ছিল না, পোস্টে পাঠাতেন, পোস্টে আমি হার্ড কপি। পাঠাতাম, এডিট করে আবার রেখে দিতাম। সাবজেক্টটা হচ্ছে তখন 15-16 বছর আগে, তো তখন মানে ঠাকুর 125 বছর আগে দেহ রেখেছিলেন, ঠিক। আজ থেকে 140-42 বছর হবে। সেই দেহ রাখার পরও আজও পর্যন্ত ঠাকুর তাঁর ভক্ত শিষ্যদের দেখা দিচ্ছেন, পথ দেখাচ্ছেন, নানান রকম ভাবে পথ দেখাচ্ছেন, আচ্ছা, সাহায্য করছেন। এই সাবজেক্টের উপর বই। আচ্ছা, বইটার নাম আমিই দিলাম, কে বলে ঠাকুর নেই। আচ্ছা, একটা ছোট বই। হ্যাঁ, বইটাতে বেশ কিছু ছবির দরকার ছিল। তখন উদ্বোধনের প্রধান ছিলেন হচ্ছে, পাবলিকেশনের ছিলেন হচ্ছে বরুণ মহারাজ। আমি বরুণ মহারাজকে গিয়ে বললাম যে, বরুণ মহারাজ আমাকে খুব স্নেহ করতেন, এখনও করেন, আছেন উনি এখনও। বললাম যে, মহারাজ আমি এরকম একটা বই করতে চাই, তা আমার কিছু রেয়ার ছবি চাই, আপনি আমাকে ছবিগুলো দিন। তো উনি আমাকে সস্নেহে ছবিগুলো দিলেন। বইয়ে লেখাও আছে এখন, ওর কাছ থেকে পাওয়া, উদ্বোধনের উদ্বোধন থেকে পাওয়া। তা বইটা বেরোলো, হই হই করে চলতে লাগলো আজও। এবার শুধু ওই বইটা নয়, তার পরে পরে আর একজন আমার কাছে এলেন যে আমি শ্রীচৈতন্য এবং রামকৃষ্ণ নিয়ে একটা আর্টিকেল লিখবো। তিনি একজন স্কুল টিচার। আচ্ছা, আচ্ছা। তো আমি দেখলাম যে ব্যাপারটা তো বেশ ভালো, উদ্বোধনের এ ধরনের বই নেই। আমি বললাম, ঠিক আছে, লিখে ফেলুন। উনি আরে ছোট বউ লিখে নেন। দেখুন, আমার কেন যেন ভেতর থেকে মনে হচ্ছে আরো অনেক কিছু হতে পারে, আপনি ভালো করে পড়াশোনা করুন। আমি ওই লেখাতে স্যাটিসফাইড নন। হ্যাঁ, আসলে আপনার তো মনের খিদেও আছে, তো ভদ্রলোক, আপনি আরো যতটা পড়ে নেওয়া যায়। ভদ্রলোক অনেক খেটে খুঁটে 2-3 বছর মাথায় ওই বই, সেটা কপাতের বই হলো, সেটা কপাতের বই হলো 350-400 পাতা। ভাবুন, আর প্রথমবার মানে প্রথমবার যখন দিয়েছিলেন তখন একদমই ছোট সাবজেক্ট ছিল না বিশেষ। তারপরে শ্রীরামকৃষ্ণ শ্রীচৈতন্য, আর একজন এলেন, তিনিও গবেষক। ওনার বইটার নাম হচ্ছে, উনি গিরিশচন্দ্র রামকৃষ্ণ। আচ্ছা, যেটা নিয়ে মানুষের অপার কৌতূহল। ওটাও বেরোলো। দেখুন, মিশনের সঙ্গে কিন্তু এগুলোর মিল নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ইচ্ছে ছিল ঠাকুর করিয়ে নিচ্ছেন। হ্যাঁ, একদম। আপনি শুধু ভেবেছিলেন? আমি শুধু ভেবেছিলাম যে আহার একটু ঠাকুরকে নিয়ে কাজ করব না কোনো। আর একটা হচ্ছে, খুব বিখ্যাত বই, মানুষ খুব কম নেন কেন জানি না, সেটা হচ্ছে কেশব সেন ও শ্রীরামকৃষ্ণ। আচ্ছা। আজকে আপনাদের এখানে আস্তে আস্তে আমি গাড়িতে ওই কেশব সেন রামকৃষ্ণের কথা আমি তোর একটা জায়গায়, যেখানে সেই জাহাজে পড়লো, নৌকোর উপর সবাই মিলে বসেছিল। ভালো, মানে ওটাও বেরিয়েছে বছর 20 আগে। আচ্ছা, আচ্ছা। আমি মানে পড়তে পড়তে আপ্লুত হয়ে গেছিলাম, কিন্তু কেন যে বইটা মানুষ নেন না, হয়তো অতটা জানেন না বলে প্রচার। আজকে যারা জানলেন, এবং আমরা অবশ্যই এটাও বলে দিই যে গিরিজা লাইব্রেরির বই পেতে গেলে কোথায় কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে, খুব বিশাল কোনো পরিশ্রম করতে হবে না। কলেজ স্ট্রিটে যাবার আগেও আমাদের দেখবেন ডেসক্রিপশনে গিরিজা লাইব্রেরি বলে ওখানে একটা ফোন নাম্বার দেওয়া হবে, ওদের অফিসিয়াল ফোন নাম্বার। আপনারা ওখানেও, আমরা অবশ্যই প্রশান্তবাবুর নাম্বার দিচ্ছি না, সারাক্ষণ ফোন আসে, তো আমরা ওদের অফিসিয়াল নাম্বারটা দিয়ে দেবো গিরিজা লাইব্রেরির। আপনার ওখানে ফোন করেও যদি কোনো বই আছে কি নেই, আপনার যে বই আপনার চাহিদা, সেই বই আপনি ওখানে যোগাযোগ করে আপনি কিভাবে কালেক্ট করবেন কথা বলতে পারেন, এবং ওরা আপনাকে একটা সফট কপি, আপনার ওদের বইয়ের ক্যাটালগ, সেটাও আপনাকে ওরা হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারে। গিরিজা লাইব্রেরির ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া রইল, একটু অবশ্যই দেখে নিয়ে ওদের সাথে যোগাযোগ করতে পারেন এই বইগুলোর জন্য।
আমি আবারও একটা কথায় আসি যে এই যে আপনার একটা সুন্দর জার্নি শুরু হলো, কিন্তু আপনার নিজেরও মানে কোনো কাজই তো, যে কাজেই যাবেন বাধা তো আসবে, এবং আমরা জানি ভালো কাজে বাধা আসে বেশি, কিন্তু কোনো বাধাই শেষ পর্যন্ত আর বাধা থাকে না, কারণ কাজের ওই পথটা মানুষকে এমনভাবে টেনে নিয়ে যায়, আশেপাশে নুড়ি পাথরে আর ধাক্কার কথাটা মাথায় থাকে না। কিন্তু আপনার, আমি যদি বলি আপনার পার্সোনাল এমন কোনো ঘটনা, এমন কোনো জায়গা যেটা আপনি খুব অনুপ্রাণিত হয়েছেন, এমন কোনো মানুষ, এমন কোনো দেবতা, যে কারোর দ্বারা যেটা আপনাকে স্পিরিচুয়ালি খুব এনলাইটেন্ড করেছে, তেমন কোনো ঘটনা, তেমন কিছু? আমার এই কাজের ঘটনাগুলোই আমাকে ইন্সপায়ার করে। হুম ওই আমি আপনাকে বললাম হুম যে আমি যখন শুরু করি আমার কিচ্ছু ছিল না, হুম চিন্তা ছিল না, অর্থ ছিল না, আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, আমাকে এই পথে নিয়ে আসা হলো, ঠেলে দেওয়া হলো, ধাক্কা ঠেলে মেরে দেওয়া, ঠেলে ঠিক দেওয়া ঠিক হলো। ঠিক। আমার আজকে এই এখন ভোট দেখে মনে হয় যে আমার আজকে কি অবস্থা হওয়ার কথা ছিল। হ্যাঁ, আপনি যে চাকরিতে ছিলেন সেই চাকরিতে অবশ্যই। তো তার মানে কি- আপনি মানসিক শান্তিটা, আপনি ভাবুন, আপনি কিন্তু কাজের, আমরা কি বলি, কাজ করতে করতে পাগল হয়ে গেল মানুষ, তো তাই উফ কি ক্লান্ত, যা যায় আমার উপর দিয়ে, মানে এই যে খুব টিপিক্যাল কিছু কথা, সেগুলোর বাইরে যে আপনি যে কাজটাকে একটা পুজোর মতো নেন, কাজটাকে একটা স্পিরিচুয়াল জার্নি, আপনার এই কাজটাই যে আসলে প্রতিদিন একটা স্পিরিচুয়াল জার্নি, এইখানে কিভাবে আপনার জীবনটা আলোকিত হয়, মানে আপনার মন থেকে তো আপনি বোঝাই যাচ্ছে কথা শুনে যে আপনি বিন্দাস আছেন। হ্যাঁ, আমি বিন্দাস আছি। খুব আনন্দে ভাই কাজ করছি, খাবো কি পড়বো তার হিসেব, বাবা তুই হিসেব আমার কর গে। আমার হ্যাঁ, কোনো কিছুর টেনশন একদম। নেই। কিন্তু আপনার, আমি বলতে চাইছি আপনার এই জার্নিটা, মানে আসলে আমরা যেটা বলি, আমরা সবসময় আলোর খোঁজ করি, কাজের মধ্যেই আসলে আলো আছে, যদি আমরা কাজটাকে ভালোবেসে করতে পারি, সেটা কাজই আমাদের আলো দেয়। এবং আসলে যে পজিটিভিটিটা সেটা একদম তাই। যেখানে যেটুকু থাকে ঠিক ওই চুম্বকের মধ্যে টক করে টেনে নিয়ে বেরিয়ে চলে আসে। এটার টান, এই চুম্বকের টান অনস্বীকার্য, মানে অবহেলা করা, ইগনোর করা কোনোভাবে সম্ভব নয়। আপনার নিজস্ব যে, মানে আপনার কোনো দুঃখ কষ্ট থাকার কথা নয়, কোনো চিন্তা ভাবনা না। থাকার কথা নয়, কারণ যা পেয়েছেন আপনি অনেক পেয়েছেন, ঠিক। যা কাজ করতে পারছেন, যে আপনাকে প্রতি মুহূর্তে আপনি কাজটা করে স্যাটিসফাইড। আজকের দিনে আমাদের খুশিতে বেঁচে থাকা, এর বাইরে আর কি, আলটিমেটলি আমরা সবাই খুশিতেই আনন্দ করে বাঁচতে চাই, সেই কাজটা। এবং আপনি এই রাজ্যে বসে করছেন, এই শহরে বসে করছেন, আজকে 32-33 বছর ধরে করছেন, এবং আপনার ছেলে এটাকে একটা লেগেসি ভাবছে, এটা একটা আপনার বিশাল সার্কেল কমপ্লিট এই হওয়া ছেলের জীবনে। ব্যাপারে একটু আসি। হ্যাঁ, তার আগে আমি একটু আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনার স্পিরিচুয়াল লাইফ, মানে আপনি কি সকালে উঠেই ধম্মকর্মটা কিভাবে করেন? একদম নয়। আপনার কাছে ধম্মকর্ম এই কি বলে, মানে রিচুয়াল প্র্যাকটিসের জায়গাটায় আর স্পিরিচুয়ালিটি, আমি আপনার কাছে স্পিরিচুয়ালিটি মানে কি? আমার একটা জায়গায় কাজ, কাজ একদম। আমার নিজের কাছে অনেস্টি হুম, এবং নিজের ক্যারেক্টারটা হুম, অ্যাকর্ডিং টু রিলেশন হুম, পারফেক্ট রাখা। আমি যখন সন্তানের পিতা, হুম। আমি বাবা হিসেবে যতটা পারি তার কাছে মানে অ্যাকুরেট থাকবার চেষ্টা চেষ্টা করি। করছেন। আমার এতজন আপনার লাইব্রেরি, হ্যাঁ, তাতে তার কাছে আমি পারফেক্ট থাকবার চেষ্টা করি। আমার যত স্টাফ আছে হ্যাঁ, সবার আপনি কাছে আমি পিতৃসম। perfect। এবং শুধু তাই নয়, আমার কাছে যারা কাজ করে, হুম, মানে প্রেস বলুন, হ্যাঁ, বাইন্ডার বলুন, প্রচুর সেটা লোক, আপনার সংসার, বিশাল বড় সংসার। প্রত্যেকের কাছে আমি যতটা পারি পারফেক্ট থাকবার চেষ্টা করি নিজের বিবেক অনুযায়ী। হুম, হুম, হুম। এতেই আমার আনন্দ। আর তথাকথিত, এটাই আপনার কাছে স্পিরিচুয়ালিটি। হ্যাঁ, তথাকথিত আপনার ওই পুজো আশ্রা এগুলো আমি করি না। আমি সকালবেলা উঠে আমার একজন, এখন কখন ওঠেন? এই আহ? এখন আজকাল কখন ওঠেন সকালে? 7টা, 7:15, হ্যাঁ। 7:30টাও হয় ছুটির দিনে। এখন কোনো প্র্যাকটিস, হ্যাঁ? এখন কোনো অন্য কোনো প্র্যাকটিসের মধ্যে, কোনো ক্রিয়ার কোনো প্র্যাকটিসের মধ্যে আছেন ওটা এখন? ওটা বরাবর।
সেই ছোটবেলায় শুরু ওই হয়েছিল। ওইটা ওই ওই ওইটা যদি একটু কিছু, যদি কিছু বলা যায়, ওটা কিচ্ছু বলা যাবে না। আচ্ছা, একান্তই ব্যক্তিগত। একান্ত কিন্তু আপনি যে প্র্যাকটিসটার মধ্যে আছেন সেটা তো আসলে মনের মানে মনের প্র্যাকটিস, মানে মনে আলো জ্বালানোর প্র্যাকটিস। এই যে আপনার যে নিজস্ব প্র্যাকটিস, সেটার সঙ্গে আপনার এই কাজের জগৎ, দুটোর কোথাও কোনো ক্ল্যাশ থাকে না কখনো? ক্যাশ না, বরঞ্চ রিলেশন আছে, সাহায্য করে, সাহায্য করে, মানে আপনাকে ওই ঠেলতে খুব সমস্ত সাহায্য করে। কিছুতে সাহায্য করে, সমস্ত কিছুতে। এইবার আমি আপনাকে একটা কথা বলি, যখন ওই বললাম যে ছেলের কথা বলবেন, হ্যাঁ, যখন কোম্পানি তৈরি হচ্ছে, মানে গিরিজা ভালো লাইব্রেরিটা একটা যখন জায়গায় এস্টাবলিশড হয়েছে, মাঝে মাঝে হঠাৎ চিন্তা আসতো যে আচ্ছা, এরপর কি হবে, হোয়াট উইল বি দ্য এন্ড, এরপর কি হবে, এটা প্রশ্নটা আসতো সবার ক্ষেত্রে আসে। আর যেহেতু আপনি নিজে শুরু করেছেন, নিজের হাতে তৈরি, তারপর আমি ঠিক আছে করে যাই, তো তারপর দেখা যাবে। হ্যাঁ, আমার একটা মাত্র সন্তান, ওকে আমি কোনোদিন বলিনি যে তুমি এটা এই কাজে এসো। তোমাকে এখানে, এবং সত্যি কথা বলতে কি, আমি তো বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম, আমাদের সময় ওই ইংরেজি মিডিয়ামে পড়াটা খুব একটা ছিল না, অন্তত দক্ষিণ কলকাতায়। সাউথ পয়েন্ট ছিল শুধু তখন, সেই মুহূর্তে। খুব তখনকার দিনে যারা খুব বিত্তশালী বলে মনে হতো আমাদের, সেই সব পরিবারের ছেলেরা পড়তো। আমি অত বিত্তশালী পরিবারের ছিলাম না, আমি বাংলা মিডিয়ামে পড়েছি। তো আমার ছেলেকেও আমার খুব ইচ্ছে ছিল যে বাংলা মিডিয়াম থেকে স্টার্ট করি। তা ছেলের মা কিছুতেই বাংলা মিডিয়াম পড়তে দেবে না, তাকে ইংরেজি মিডিয়ামে ভর্তি হলো। সে বরাবর ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করলো। কিন্তু আমার একটা লক্ষ্য ছিল, ওই যেন প্যারালালি যেন বাংলাটাকেও জানে, শুধু বাংলা, ওই যেন আমার মতো পড়ুয়া হয়। পড়ুয়া, আসলে বইয়ের মতো বন্ধু তো আর নেই আমাদের। আমার বাবা মা ঠাকুমা আমি সবাই পড়াশোনা করতাম, তো ওই যেন পড়ুয়াটা হয়। তখন কিন্তু এত কিছু আর ভাবিনি। তো ওর ওই 2-2.5 বছর বয়স থেকে আমি বই আনতে শুরু করতাম, ওর মতো পড়তে পড়তে। ও যখন স্কুলের উঁচু ক্লাসে পড়ে, তখন দেখলাম বেশ ভালো বাংলা লিখতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনি শান্তি পেলেন মানসিকভাবে। এবং এখনো আমার চেয়েও অনেক বেশি পড়ে। আমার তো পড়া একটা সাবজেক্ট ওরিয়েন্টেড হয়ে গেছে। খুব ইচ্ছে করে আমি প্রচুর বই কিনি, শখ করে যে এটা পড়বো ওটা পড়বো সেটা পড়বো, আলটিমেটলি পড়ার সময় পাই না। কিন্তু ও ওর মধ্যে থেকেই ঠিক পড়ছে। তারপর পড়াশোনা আমি প্রথমে মনে হয় ওকে কমার্সে দিলাম, তারপর হায়ার সেকেন্ডারি আমার চিন্তা ছিল যে ঠিক আছে চার্টার হোক ও, কিন্তু আমার লাইনে আসতে বলতাম না, মানে আমার চাকরির লাইফে লাইন আমি বুঝে গিয়েছি। আচ্ছা, চাকরির লাইনে ও ওই চাকরিতে ঢোকাবো না, ও চার্টার কোনো এরকম একটা ভেবেছিলাম। তারপর ও হায়ার সেকেন্ডারি পাস করার পর আমি কমার্স পড়বো। ও মাস কমিউনিকেশন পড়তে ঢুকলো, আর ঠিক আছে ঢোক। তো হঠাৎ দেখলাম মাস কমিউনিকেশনে ও স্ট্যান্ড করে গেল ইউনিভার্সিটির পরীক্ষায়, অল ইন্ডিয়া বেসিসে। আচ্ছা, ডিগ্রিতে গেল, পোস্ট গ্রাজুয়েশনে গেল। পোস্ট গ্রাজুয়েশনে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সব ওই পরীক্ষা দিয়ে ঢুকতে হচ্ছে। ও তো যেহেতু স্ট্যান্ড করা ছেলে, ও ডাইরেক্ট পেয়ে গেল অ্যাডমিশন। ওটা শেষ করলো। শেষ করার পর আমি বললাম যে এবার কি করবি? বললো যে পিএইচডি করবো। ঠিক আছে করো। আমি কিন্তু একবারও বলিনি। এর মধ্যেই ওর মাথায় কি করে ঢুকলো ছবি আঁকবে। এখন তো প্রফেশনাল ওয়েতে সব ওই সন্দেশে একসময় আমি আঁকতাম, লিখতাম, ও সেটাতে ছবি আঁকে, আরও বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জায়গায় ছবি আঁকে। তারপরে ওই যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে ও স্ট্যান্ড করেছিল, এর ফলে মানে পোস্ট গ্রাজুয়েশনে ও 18টা ওয়ার্ল্ডের 18টা ইউনিভার্সিটি থেকে ফ্রি স্কলারশিপ পেল। আচ্ছা, তার মধ্যে এডিনবরা আছে, এরকম বিখ্যাত সব ইউনিভার্সিটি। ও বললো কি করবো? তোমার যেটা ইচ্ছে সেটা করো, আমি কোনো কিছু বাধা দেবো না, কোনো কিছু বলবো না যে এটা করতে হবে। তুমি ভাবনার জন্য সময় নাও,
দুদিন ভেবে সকালবেলা উঠে আমাকে বললো, বাবা আমি ঠিক করলাম আমি বিদেশে যাবো না। তাই কি করি, বলে এই এখানেই পিএইচডি করবো। আচ্ছা, করো, হ্যাঁ, এখানে এখন পিএইচডি করছে। তারপর আমি বললাম যে এবার কর্মজীবন, রুটি রুজি তো লাগবে কিছু। হ্যাঁ, বলো আমি ঠিক করেছি আমি তোমার পথই বেছে নেব। আচ্ছা। তো এখন মহা উদ্যমে গিরিজা লাইব্রেরির গিরিজা নতুন, লাইব্রেরি সামলাচ্ছে, এবং এই যে ও 1 বছর মন দিয়ে কাজ করছে, হ্যাঁ, গিরিজা লাইব্রেরির বই কিন্তু আরো বেশি মানুষের হাতে পৌঁছেছে। আচ্ছা, আচ্ছা। কারণ এটা- এখন তো মাধ্যমটা অনেক হ্যাঁ, অন্যরকম কেননা হয়েছে ওরা প্রচার। এসব জানে। হ্যাঁ, 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 হ্যাঁ। আর আমিও আস্তে আস্তে একটু একটু করে ওকে ছাড়তে শুরু করেছি। বললাম যে আপনিও আস্তে আস্তে এইসব সম্পর্কে একটু একটু অবগত হচ্ছেন, এইসব ব্যাপারগুলো চারদিকে এখন যা ঘটছে। না, কারণ আমরা তো আমার রিল ওইগুলো না ইচ্ছে করে না, সত্যি কথা বলছি। সেই সময় মানে মানে দুটো বইয়ের একটুখানি হ্যাঁ, প্রুফ চেক তার করলে চেয়ে আমি বেটার। একটা যদি বই পড়ি আমি বেশি একটু আনন্দ আনন্দ পাবো। আমি অত কিছু, এখন ব্যাপারটা কি হচ্ছে, প্রচুর লোক আমাকে ওই হোয়াটসঅ্যাপ করে হ্যাঁ। ওটার উত্তর কিন্তু আপনি আমাকে বলুন যে মানুষ এসে যখন আপনার কাছে খোঁজে বই, তখন কি এরকম কোনো প্রশ্ন আসছে যে আমি প্রত্যেক শনি মন্দিরে প্রতি শনিবার পুজো না দিয়ে ওই রিক্সা স্ট্যান্ডের পাশে যে এখন প্রচুর শনি মন্দির দেখি যাতায়াতের পথে, তো আমি আপনার কাছে এসেছি এমন একটা কিছু আমাকে বই দিন, মানে একেবারে বই প্রেসক্রাইব করুন যে বই আমি পেলে পড়লে একটু মনের শান্তি পাবো। মানুষের অজস্র মানুষ আসেন এই ধরনের এই কোয়েশ্চেন কোয়েশ্চেন নিয়ে যে আমি একটু শান্তি পাবো, কোন বই পড়লে আমার ভালো লাগবে। অজস্র মানুষ আসেন। শুধু আমি তো সেলসে থাকি না, আমি হ্যাঁ, আপনি তো পেছনে কিন্তু থাকি, আপনি কিন্তু খোঁজ তো কিছু অনেকে না। আমার সঙ্গে ওই সেলসেই পারমিশন নিয়ে যে- আমার সঙ্গে দেখা করতে আসে। আচ্ছা, আচ্ছা, আবার আচ্ছা। অনেকে ফোন করে আমার অ্যাডভাইস চান যে তাদের বলুন এজ, না, বই, তাদের বয়স বিভিন্ন মোটামুটি। বয়স। যেমন এইবার বুক ফেয়ারে হলো, হ্যাঁ, একজন এদের বয়সী একটা ছেলে এলো, মানে কৌশিকদের বয়সী। 24-25 বছর হ্যাঁ। কি 26 বছর বয়স। এসে আমাকে বলল, আপনি আমাকে বলুন আমি কোন কোন বইগুলো নেব। আচ্ছা, ঠিক আছে, যে আমি কেন? বললাম, হ্যাঁ। তুমি কি করো? হ্যাঁ, ঠিক। তখন আমি এই পড়ি, আমি ওকে ওর পছন্দ মতো যে বই দেখাচ্ছি। আমার দেখো তোমার বাজেট, ওরা আপনি বাজেট নিয়ে ভাববেন না, আপনি যা বই ভালো আমায় দিন। আমি দিলাম। পরে সে আমাকে করলো বা ফোন করলো যে আপনি যে আমাকে বই দিচ্ছেন, আসলে এরকম তো কত লোককে বই দিই। হ্যাঁ, আপনার মনে হয় যে সব- দেখে কথা বললে তো একটা হ্যাঁ, আন্দাজ হয় হ্যাঁ। এত বছর ধরে ঘাটাঘাটি এটা করছেন। এটা দেখলে বোঝা যায়। আবার মানে বহু মানুষ আসেন যে আমাকে, আমি এই জিনিসটা চাই, বুঝছেন, আমি এই জিনিসটা খুঁজছি, আপনি একটু বলুন না কোন বইয়ে পাবো। তাকে আমার জানা কি ধরনের আপনি যেটা বললেন যে জীবনীদের, মানে জীবনী বইয়ের বেশি চাহিদা নাকি? না, জীবন জিজ্ঞাসার বইয়ের চাহিদা বেশি। আচ্ছা, মানে তাত্ত্বিক বই। জীবনের উত্তর পাবো। কি ধরনের প্রশ্নের উত্তর পেতে চান মানুষ? মেন হচ্ছে আমি শান্তি কিসে পাবো, এই ধরনের বইয়ের চাহিদা খুব আছে। আবার ঠিক হ্যাঁ। একইভাবে হ্যাঁ, এই জিনিস চিন্তা করেই আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের একজন সাধক আছেন, স্বামী বেদানন্দ, খুব বিখ্যাত সাধক এবং ভীষণ পণ্ডিত মানুষ। তো ওনার সঙ্গে এরকম একটা কথা হচ্ছিল, তো উনি আমাকে বললেন, তাহলে আমি শান্তির উপায়ের উপর একটা বই লিখব। আমার লিখুন। সে বইটার নাম হলো পরম শান্তির সন্ধানে। আচ্ছা, সে বইটা কিন্তু খুব একটা চলে না। আচ্ছা। আমাকে কিন্তু আপনার ধরুন মনে কোনো রকম একটা অস্থিরতা যে কোনো কারণেই হোক, তখন এমন কোনো, আপনি কি কোনো গিরিজা লাইব্রেরির ক্যাটালগের কোন বইটার সামনে গিয়ে দাঁড়ান আপনি নিজে, যে এই বইটা এখন একটু নিয়ে আমি পড়ি? আমার আনন্দের জন্য পড়ি, আমার জীবনে অস্থিরতা নেই। আচ্ছা, ঈশ্বরের অপার আশীর্বাদ। হ্যাঁ, অস্থিরতা নেই। কখনো কখনো মনটা উদাস হয়ে যায়। উদাস হয় কোন জায়গাটায়, আমি সবসময়, আমার ছেলের এতে অনেক আপত্তি আছে, আমি সবসময় এই যে বাহ্যিক বিভিন্ন রকম পরিবর্তন, হ্যাঁ, এই পরিবর্তনটা মেনে নিতে পারি না। কিরকম পরিবর্তন? আমি এই অঞ্চলে, এই কসবা অঞ্চলে 55-56 বছরের বেশি আছি,
বেশি সময় ধরে। আমি গতকাল রাতে হাঁটতে বেরিয়েছিলাম, ছুটির দিন তো, ডাক্তার বলেছেন পারলে হাঁটুন, তো ছুটির দিন রাতে আমি হাঁটতে বেরিয়েছিলাম। 9টা ফটা মতো তখন বাজে। হাঁটতে হাঁটতে আমি অঞ্চলগুলো মোটামুটি চেনা। আমি ছোটবেলায় যে বাড়িতে থাকতাম সেই বাড়ির সামনে এসে আমি রাস্তা চিনতে পারিনি। আচ্ছা, এত পরিবর্তন। আচ্ছা। তো পরে আমি ভাবলাম, আরে বাবা, এই রাস্তাটা দিয়ে তো আমি প্রতি মুহূর্তে যাতায়াত করতাম। এত বাড়িঘর হয়ে গেছে চারিদিকে, এত এমন হয়ে বাড়িঘর, গেছে, এত রাস্তা, আমি চিনতে পারলাম না। এই যে এত পরিবর্তন, এইটাকে আমার খুব মানে লাগলো। আপনার খুব ক্লস্ট্রোফোবিক লাগে, যেমন হ্যাঁ, আটকে আবার যাচ্ছে। ঠিক একইভাবে কালকেই ঘটনাটা ঘটেছে। আমার ছোটবেলায় একজন খুব বন্ধু ছিল, মানে হরিহর আত্মা বলতে যা বোঝায়। তো আমি যখন যাচ্ছি ওদের বাড়ির পাশ দিয়ে, মনে মনে ভাবছিলাম যে বেশ কয়েক বছর দেখা হয় না, যদি ওর সঙ্গে দেখা হতো একবার। তা আমি যখন যাচ্ছি, হঠাৎ দেখলাম ও রাস্তার ওই দিক দিয়ে আসছে। আমি ওর নাম ধরে ডাকলাম, ও দাঁড়ালো। আমি খুব আন্তরিকতার সঙ্গে বললাম, তোকে কতদিন বাদে দেখলাম, আমি এই দিক দিয়ে আসছিলাম, ভাবছিলাম যদি তোর সঙ্গে দেখা হয়, এই কালকে রাতে হাঁটতে বেরোনো পথে। তো বললো, ও তাই তো, দেখা হয়ে গেল। আমার ভালো আছিস? বলো হ্যাঁ। আর কোন কথা না বলে ওর মতো এগিয়ে গেল। আন্তরিকতা এটা আপনি পেলেন না কোথায় আরামটা? অথচ ধরুন ক্লাস 8 থেকে লাস্ট 2005 পর্যন্ত আমরা হরিহর আত্মা ছিলাম। আসলে মানুষের তো বদল ঘটছে। এই যে পরিবর্তনগুলো, ওই যে আপনি যেটা বললেন মনের অস্থিরতা, এগুলো একটু খারাপ, ধাক্কা দেয়, কখনো খুব ধাক্কা দেয়। আমার ছেলে বলে যে বাবা এটাই তো জীবন। কিন্তু সেই সময় আপনার কোনো বই, কিছু গিরিজা লাইব্রেরির কোনো ক্যাটালগ থেকে কোনো বই আপনার তখন মনে হয় এই বইটা একটু এখন পড়ি, একটু একে একটু নিয়ে বসি আমি? না, গিরিজা লাইব্রেরির বইয়ের ব্যাপারটা কি হয়, আমার অনেক বই খুব প্রিয়। হ্যাঁ, আমি মাঝে মাঝে বইগুলো নিয়ে বসি, আমি আনন্দ পাই। বা হয়তো অনেক বছর আগে একটা বই বেরিয়েছিল, ওই যেটা বললাম যে কে বলে ঠাকুর নেই। কে বলে ঠাকুর নেই, তো ওটা তো পড়ি মাঝে মাঝে। আর একটা আপনার কেশবচন্দ্র রামকৃষ্ণের ভীষণ ভালো লাগে, ও বই নিয়ে মাঝে মাঝে বসি। এরকম কিছু কিছু বই নিয়ে মাঝে মাঝে বসি। তার মানে আমরা এটা বুঝতেই পারলাম, এবার আমরা একদম শেষের পথে চলে এসেছি। আমরা বুঝতেই পারছি যে এই মুহূর্তে বাংলা ভাষায় পাবলিকেশনে আমরা যদি কোনো স্পিরিচুয়াল বইয়ের খোঁজে যাই, তাহলে কিন্তু আমাদের গিয়ে দাঁড়াতেই হবে গিরিজা লাইব্রেরির সামনে। এবং প্রশান্তদার সাথে কথা বলে যেটা আমরা বুঝতেই পারলাম যে আসলে কাজটাই তার জীবনে পুজো, সাধনা, একটা স্পিরিচুয়াল জার্নি, যাই বলুন না কেন। আর এই আলো পৌঁছে দেওয়ার কাজটা এভাবেই গিরিজা লাইব্রেরি করে যাচ্ছেন, গড়ে যাচ্ছে আজ 32টা বছর ধরে। এবং আমরা ভীষণভাবে কনফিডেন্ট যে অলরেডি রবি ঠাকুরের লাইন বলতে ইচ্ছা করছে যে তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। তো আমরা বুঝতেই পারছি যে প্রশান্তদাকে যে শকতি, যে শক্তি প্রশান্তদা পেয়েছেন, সেই একই শক্তির তিনি আবার তার পরের প্রজন্মর কাছে ছড়িয়ে দিয়ে যাবেন, তার হাতে তুলে দিয়ে যাবেন সেই পতাকা। গিরিজা লাইব্রেরির পতাকা অক্ষত থাকা আমাদের সকলের জন্য, আমাদের সমস্ত পাঠকদের জন্য। আপনারা গিরিজা লাইব্রেরির বই কিনুন, পড়ুন এবং পড়ে অবশ্যই তাদের জানান। আবারও বলছি, ডেসক্রিপশনে গিরিজা লাইব্রেরির নাম্বার দেওয়া থাকবে। কোনো ক্যাটালগ জানতে চাইলে, তাদের ওয়েবসাইট জানতে চাইলে, তাদের সম্পর্কে যে কোনো খোঁজ খবর আপনারা ওখানে ফোন করে করতেই পারেন। আমরা এভাবেই স্পিরিচুয়াল জার্নি এগিয়ে নিয়ে যাই। মনে মনে সকলের মনের মধ্যে আলো জ্বলে উঠুক। আর বই পড়ুন, বই সব থেকে মানুষের ভালো বন্ধু। আর যে সেই বই যদি আমাদের গিরিজা লাইব্রেরির বই হয় তো কথাই নেই। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো প্রশান্তদাকে নিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো আড্ডাতে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।